দেশে দেশে এখন ঘটে যাচ্ছে বিপ্লব, তরুণদের বিপ্লব বা জেনারেশন জেডের বিপ্লব। মূলত 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদেরকে বলা হয় জেনারেশন জেড। তারই ফলশ্রুতির একটি বিপ্লব কিছুদিন আগে ঘটে গেল, যেটাকে আমরা নেপালে দেখেছি। এর আগে শ্রীলঙ্কাতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, এখন আমরা নেপালে দেখছি, যাকে বলা হচ্ছে দি ফাইনাল রেগুলেশন। আজকের আলোচনাটি এই ফাইনাল রেগুলেশনকে নিয়েই। প্রথমে আমরা দেখি নেপাল, যা অনেকটাই কিন্তু প্রায় এটি একটি ল্যান্ডলক কান্ট্রি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ। এই জেনারেশন জেড কর্তৃক দি ফাইনাল রেগুলেশন ঘটার পেছনে কি কারণ ছিল, প্রথমে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এই ফাইনাল রেগুলেশন ঘটার পিছনে অন্যতম কিছু কারণের মধ্যে একটি কারণ হলো নেপোকিস্টদের ল্যাভিশলি জীবনযাপন। এই নেপোকিস্টরা কারা? নেপোকিস্ট হলো নেপালে বসবাসকারী যারা হাই অফিসিয়াল গভর্নমেন্ট র্যাঙ্কিং এ ছিল এবং যারা তাদের আমলা এবং তাদের রাজনীতিবিদ, তাদেরই সন্তানাদি যে ল্যাভিশলি লাইফস্টাইল যেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো, যা সাধারণ জনমানুষের জীবনের সাথে ছিল সম্পূর্ণই কমপ্লিট ডিসক্রিমিনেশন, অর্থাৎ সামঞ্জস্যহীন। যেখানে নেপালের সাধারণ জনগণ এমপ্লয়মেন্ট, ওয়ার্কিং অপরচুনিটিস নিয়ে তারা ভুগছে, তারা তারা তাদের জীবন নিয়ে বিধ্বস্ত এবং জীবন নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। সেখানে সেই রকম একটি অর্থনীতির দেশে যদি রাজনীতিবিদদের সন্তানরা এরকম ল্যাভিশলি লাইফস্টাইল ফলো করে, তাহলে বোঝা যাচ্ছে সেখানে স্বচ্ছতা নাই, জবাবদিহিতার অভাব রয়েছে এবং সেখানে সম্পদের সুষম বন্টন নাই। যার ফলশ্রুতিতে তরুণরা জেগে ওঠে এবং তারা সোশ্যাল মিডিয়ায় একটি আন্দোলন তৈরি করে, যেখানে তারা তাদের মনের কথা বলতো, যেখানে তারা তাদের প্রবলেমের কথা, সমস্যাগুলো তুলে ধরতো, আর সেখানে সমস্যাটা বাধে। এর ফলশ্রুতিতে কি হয়? এর ফলশ্রুতিতে নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা কর্ণধার রয়েছেন তাদেরকে কিছু সময় বেঁধে দেন এবং তারা, নেপাল সরকার চাচ্ছিলেন যে তারা নিবন্ধন করুক এবং তারা সরকারের দেখানো প্রোটোকল অনুযায়ী তারা পোস্টগুলো সার্ভে করুক, যাতে কোনো এন্টি গভর্নমেন্ট, অর্থাৎ নেপালের সাধারণ মানুষদের যে সচেতনতা এবং তাদের যে আন্দোলন, তাদের যে মনের দাবি, সেটাকে নেপাল সরকার দেখেছিলেন একটি এন্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস হিসেবে, যেটি আমি বলবো অন্যতম একটি ভুল পদক্ষেপ। এখন এরপর আসি এই আন্দোলনটা কিভাবে গণ আন্দোলনের রূপ নেয় বা বিপ্লবের রূপ নেয়। প্রথমেই হলো তারা, যেহেতু একটু আগেই বললাম, তারা সোশ্যাল মিডিয়াদের যেমন টুইটার, যেটা বর্তমানে এক্স, থ্রেডস, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এদের কর্ণধারকে ডাকে, কিন্তু তারা এই রেজিস্ট্রেশন বা তাদের প্রোটোকল, অর্থাৎ সরকারি প্রোটোকল অনুযায়ী চলতে তারা রাজি হননি, যার ফলশ্রুতিতে তিনি ইন্টারনেট বন্ধ করে দেন। আর ইন্টারনেট বন্ধ করাটা মূলত তরুণদের জন্য বাক স্বাধীনতা হরণ করার মতো ছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো ছিল, যেখানে তারা মন খুলে কথা বলতে পারবে না, তাদের সমস্যাগুলি সারা পৃথিবীর চোখে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে না। শুধু তাই নয়, তারা যেহেতু নেপাল একটি টুরিস্ট কান্ট্রি, যেখানে অনেক দেশের মানুষই নেপালে যায় ঘুরতে, এতে ট্যুরিজমটা বাধাগ্রস্ত হয় এবং তারা তাদের স্থানীয় জনগণ বাইরের দেশের মানুষের সাথে বা তাদের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ করতেও কিন্তু বাধাগ্রস্ত হন। তখন এটি আর শুধু জেনারেশন জেডের আন্দোলন থাকে না, মূলত তখন এই বিপ্লব ছড়িয়ে যায় পুরো দেশের মধ্যে এবং সাধারণ আপামর জনতাই তখন এর বিরুদ্ধচারণ করে, সংগ্রামে নেমে পড়ে। আর নেপাল সরকার ঠিক তখনই আরেকটি অন্যতম চরম ভুল করে, তারা জনগণের এই পালস বুঝতে না পেরে তারা পুলিশকে লেলিয়ে দেয় এবং দমন পীড়ন শুরু করে। ফলশ্রুতিতে প্রায় 50 জনের অধিক নেপালি মারা যান। আরেকটি প্রবলেম আমি লিখেছি যে তারা দে কুডেন্ট অ্যাড্রেস দ্য সিচুয়েশন। অবশ্যই অনেক সময় সরকার প্রধানরা ভুলে যান যে ক্ষমতার উৎস হলো জনগণ, যারা তাকে সেখানে যে চেয়ারটাতে বসিয়েছেন, এই ক্ষমতার উৎস শুধুই জনগণ। কিন্তু জনগণের পালস, জনগণের চাহিদা, জনগণ কি চায়, তরুণরা কি চায়, যে সরকার এটি বুঝতে পারে না, ইতিহাসে সাক্ষী, সে সরকার কিন্তু বারবার ইতিহাসে সাক্ষী রয়েছে, তারা কিন্তু পদচ্যুত হয়েছেন, গদিচ্যুত হয়েছেন। এবং ফলস্বরূপ প্রথমে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন, কিন্তু এতে আন্দোলন স্থিমিত না হয় না। পরবর্তীতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে জেনারেশন জেড বা তরুণরা সুশীলা কার্কিকে তারা পছন্দ করেন বা চয়ন করেন
এবং তাকে অনুরোধ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার জন্য। তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণ করার পরপরই তিনি মন্ত্রিসভা অর্থাৎ হাউস অব দ্য নেশন যেটি ছিল সেটি ভেঙে দেন এবং তিনি প্রায় 6 মাসের মধ্যে নির্বাচন হওয়ার জন্য বা করানোর জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন বা জনগণকে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন, যা ছিল একটি দৃষ্টান্তমূলক একটি সিদ্ধান্ত। সো শুধু এই নেপালে যে এই বিপ্লব ঘটে গেছে তা না, আমাদের শ্রীলঙ্কাতে বিপ্লব আমরা দেখেছি, আমাদের দেশ বাংলাদেশে বিপ্লব দেখেছি এবং দেশে দেশে কিন্তু তরুণদের এই জাগরণ আশা করি আবার একটি সুশাসন, গণতান্ত্রিকতা এবং একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে আমি মনে করি। আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ নিশ্চয়ই ভালো থাকবেন। আবার দেখা হবে।